হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি বৈদিক সভ্যতা থেকে 35টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের পুরো বোঝানোর চেষ্টা করব এবং মুখস্থ করানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে জানাবে, যদি তোমরা পারো সাবস্ক্রাইব করবে, পারলে নিজের বন্ধুদের সঙ্গে, নিজের বন্ধু বান্ধবীদের সাথে, নিজের ভাই বোনের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। কারণ আমি চাই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে, প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। তো তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। বন্ধুরা, এই কোশ্চেনগুলো যে কোনো ক্লাসের এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, এই কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের টাইমটা নষ্ট হবে না। তোমাদের এই 35টি কোশ্চেন কয়েকটা মিনিটের মধ্যে যদি মুখস্থ না করে দিই তখন ডিসলাইক করে দেবে। বন্ধুরা, তোমাদের টাইমটা নষ্ট হবে না, তোমাদের টাইমটা আমি ইউটিলাইজ করে দেবো। বন্ধুরা, তোমাদের কথা দিলাম, তোমাদের 35টা কোশ্চেন এমনভাবে করে দেবো যাতে তোমাদের উঠতে বসতে মনে থাকে। তো বন্ধুরা, একটুখানি বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত দেখো, দেখবে ভালো লাগবে। আর যদি খারাপ লাগে, যদি আমি কথা না রাখি, তাহলে ডিসলাইক করে দেবে, কমেন্ট বক্সে লিখে যাবে যে আমি কথা রাখিনি। তো চলো শুরু করছি। দেখে নাও 35টা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অন ভেদিক কালচার। বন্ধুরা, শুরু করার আগে তোমাদের একটা কথা বলি। এই কোশ্চেনগুলি আমি নিয়েছি দেবাশিস মৌলিক সম্পাদিত একটি ইতিহাস সহায়িকা থেকে। আর আজকে আমরা 41 থেকে আলোচনা করব। তার মানে এর আগের কোশ্চেনগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে দেখো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে এর আগের কোশ্চেনগুলো দেখে নাও। তো বন্ধুরা দেখো, আজকে প্রথম কোশ্চেন 41 কোশ্চেন, ভালো করে কয়েকটা মিনিটের ব্যাপার, তোমরা শুনে যাও, তোমাদের ভালো লাগবে। তো দেখো, প্রথম কোশ্চেন 41 কোশ্চেন, শুনে নাও ভালো করে এবং দেখে নাও, বুঝে নাও। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? নিক্স। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম কি? সঠিক আনসার নিক্স। নিক্স নিক্স নিক্স। আর্যদের স্বর্ণ মুদ্রার নাম 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 নিক্স। 42 কোশ্চেন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? আনসার বেদ। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। 43 কোশ্চেন, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? বেদ। ভারতের প্রাচীনতম সাহিত্য বেদ। ভারতের প্রাচীনতম সাহিত্য বেদ। ভারতের প্রাচীনতম সাহিত্য বেদ। 44 কোশ্চেন, বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি। 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 45 কোশ্চেন, বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি? আনসার ঋগ্বেদ। বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। বৈদিক যুগের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ। 46 কোশ্চেন, ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম কি? অগ্নি। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি। ঋগ বৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি। 47 কোশ্চেন, বেদের শেষ অঙ্গের নাম কি? অথর্ব। বেদের শেষ অঙ্গের নাম অথর্ব। বেদের শেষ অঙ্গের নাম অথর্ব। বেদের শেষ অঙ্গের নাম অথর্ব। 48 কোশ্চেন, বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয়? আনসার উপনিষদকে। বৈদিক সাহিত্যের উপনিষদকে বেদান্ত বলা হয়। বৈদিক সাহিত্যের উপনিষদকে বেদান্ত বলা হয়। বৈদিক সাহিত্যের উপনিষদকে বেদান্ত বলে। বৈদিক সাহিত্যের উপনিষদকে বেদান্ত বলে। 49 কোশ্চেন, কবে বেদ রচনা হয়? কবে বেদ রচনা হয়? ভালো করে শোনো তোমরা, কবে বেদ রচনা করা হয়? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে। তাহলে বেদ কবে রচনা হয়? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়। 50 কোশ্চেন, বেদের কয়টি ভাগ আছে? বেদের 4টি ভাগ, ঋক সাম যজু অথর্ব। বেদের কয়টি ভাগ? বেদের 4টি ভাগ, ঋক সাম যজু অথর্ব। বেদের 4টি ভাগ, ঋক সাম যজু অথর্ব। 51 কোশ্চেন, কোশ্চেনটি আছে, বেদের প্রত্যেক বেদের কটি অংশ ও কী কী? প্রত্যেক বেদের কটি অংশ ও কী কী? সঠিক আনসার প্রত্যেক বেদের 4টি অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত। প্রত্যেক বেদের 4টি অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ বা বেদান্ত। প্রত্যেক বেদের 4টি অংশ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ বা বেদান্ত। পরের কোশ্চেন 52 কোশ্চেন, কিভাবে বেদ কথাটির উৎপত্তি হয়েছে? বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়েছে। বিদ শব্দের অর্থ জ্ঞান। কিভাবে বেদ কথাটির উৎপত্তি হয়েছে? বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়েছে, এর অর্থ জ্ঞান। বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়েছে, এর অর্থ জ্ঞান। বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়েছে, এর অর্থ জ্ঞান। তাহলে বিদ শব্দ থেকে বেদ কথাটির উৎপত্তি হয়েছে, এর অর্থ জ্ঞান। 53 কোশ্চেন,
আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম কী ছিল? গরু। আর্যদের বিনিময় প্রথার প্রধান মাধ্যম ছিল 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 গরু। 54 কোশ্চেন, বৈদিক সভ্যতা কি? বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় বৈদিক সভ্যতা। বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতা কি? বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় বৈদিক সভ্যতা। বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় বৈদিক সভ্যতা। বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় বৈদিক সভ্যতা। বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে বলা হয় বৈদিক সভ্যতা। 55 কোশ্চেন, বৈদিক সভ্যতার স্রষ্টা কারা? আনসার আর্যরা। বৈদিক সভ্যতার স্রষ্টা 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 কারা? বৈদিক সভ্যতার স্রষ্টা আর্যরা। বৈদিক সভ্যতার স্রষ্টা আর্যরা। 56 কোশ্চেন, ঋগ্বেদে বলি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? ঋগ্বেদে বলি শব্দটি কর নেওয়া অর্থে ব্যবহৃত হয়। 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 57 কোশ্চেন, উপনিষদ কি? উপনিষদ বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ। উপনিষদ বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ। উপনিষদ বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ। উপনিষদ কি? উপনিষদ বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ। বেদের একটি অন্যতম দার্শনিক বিভাগ হচ্ছে উপনিষদ। 58 কোশ্চেন, চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্যের নাম করো। আনসার বেদাঙ্গ। চতুর্বেদ ছাড়াও অপর একটি বৈদিক সাহিত্য বেদাঙ্গ। চতুর্বেদ ছাড়া 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 অপর একটি বৈদিক সাহিত্য বেদাঙ্গ। 59 কোশ্চেন, গৃহপতি বা কুল্পা কাকে বলা হয়? গৃহপতি বা কুল্পা কাকে বলা হতো? আনসার বৈদিক যুগের কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুল্পা বলা হতো। বৈদিক যুগে কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুল্পা বলা হতো। বৈদিক যুগে কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুল্পা বলা হতো। বৈদিক যুগে কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুল্পা বলা হতো। বৈদিক যুগে কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুল্পা বলা হতো। বৈদিক যুগে কোনো পরিবারের কর্তাকে গৃহপতি বা কুল্পা বলা হতো। 60 কোশ্চেন, বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারীর নাম করো। বৈদিক যুগে কয়েকজন বিদুষী নারী হলো অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা প্রভৃতি। বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী হলো অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা। বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা। বৈদিক যুগের কয়েকজন বিদুষী নারী অন্ডালা, ঘোষ, মমতা, লোপামুদ্রা। পরের কোশ্চেন 61 কোশ্চেন, আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য। আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য। আর্যদের চতুরাশ্রমের মধ্যে 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 প্রথম আশ্রমের নাম ব্রহ্মচর্য। পরের কোশ্চেন 62 কোশ্চেন, চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম কি? চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাস ধর্ম। চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাস আশ্রম। চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাস আশ্রম। সন্ন্যাস মানে মূল কথা সন্ন্যাস। চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাস আশ্রম। চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাস। চতুরাশ্রমের সর্বশেষ আশ্রমের নাম সন্ন্যাস। 63 কোশ্চেন, বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি? বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম নিক্স ও মনা। 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 64 কোশ্চেন, ঋগ বৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তজীবী মানুষের নাম করো। সূত্রধর, চর্মকার, ছুঁতর, তাঁতি, কুমোর প্রভৃতি বৃত্তিজীবী মানুষের। ঋগ বৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও অপর কয়েকটি বৃত্তিজীবী মানুষ হলেন সূত্রধর, চর্মকার, ছুঁতর, তাঁতি, কুমোর প্রভৃতি বৃত্তজীবী মানুষ। ঋগ বৈদিক যুগের সমাজে কৃষক ছাড়াও কয়েকজন বৃত্তিজীবী মানুষের নাম হলো সূত্রধর, চর্মকার, ছুঁতর, তাঁতি, কুমোর প্রভৃতি। 65 কোশ্চেন, বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম কী ছিল? এই কোশ্চেনটা আবার রিপিট হলো, গরু। বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু। বৈদিক যুগে বিনিময়ের মাধ্যম ছিল গরু। 66 কোশ্চেন, বৈদিক যুগের এমন দুটি জনসভার নাম করো যা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করতে পারত। আনসার সভা সমিতি। বৈদিক যুগে দুটি
জনসভা হলো সভা ও সমিতি যারা রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত। বৈদিক যুগে সভা ও সমিতি হলো দুটি জনসভা, মানে জনসভা যেগুলি রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত। বৈদিক যুগে সভা ও সমিতি 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 রাজশক্তিকে নিয়ন্ত্রণ করত। 67 কোশ্চেন, বৈদিক আর্যদের প্রধান ভাষা কী ছিল? বৈদিক আর্যদের প্রধান ভাষা ছিল সংস্কৃত। 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 68 কোশ্চেন, 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? আনসার ঋগ্বেদে। 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ আছে ঋগ্বেদে। 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ আছে ঋগ্বেদে। 10 রাজার যুদ্ধ কাহিনী লিপিবদ্ধ আছে ঋগ্বেদে। 69 কোশ্চেন, বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন? বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা কারা ছিলেন? বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুত, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি। বৈদিক যুগের মানে বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুত, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য। বৈদিক যুগের প্রধান উপাস্য দেবতা ছিলেন পৃথিবী, মরুত, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য। 70 কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর নাম করো। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারীর মৈত্রী ও গার্গী। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারী মৈত্রী ও গার্গী। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারী মৈত্রী ও গার্গী। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারী মৈত্রী ও গার্গী। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারী মৈত্রী ও গার্গী। পরবর্তী বৈদিক যুগের দুজন বিদুষী নারী মৈত্রী ও গার্গী। 71 কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত দুটি নগরের নাম করো। পরবর্তী বৈদিক যুগে উদ্ভূত দুটি নগর হলো হস্তিনাপুর ও কৌশাম্বী। পরবর্তী বৈদিক যুগের দুটি নগর হলো হস্তিনাপুর ও কৌশাম্বী। পরবর্তী বৈদিক যুগের দুটি নগর হলো হস্তিনাপুর ও কৌশাম্বী। 72 কোশ্চেন, প্রাচীন ভারতের কোন যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে? আনসার পরবর্তী বৈদিক যুগে। প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে। প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে। প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে। প্রাচীন ভারতের পরবর্তী বৈদিক যুগে প্রথম গিল্ড বা ব্যবসায়ী সংঘ গড়ে ওঠে। 73 কোশ্চেন, বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে কী বলা হতো? শ্রেষ্ঠী বা শেঠ্ঠী। বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে বলা হতো শ্রেষ্ঠী বা শেঠ্ঠী। বৈদিক যুগের শেষের দিকে ধনশালী বণিক শ্রেণীকে বলা হতো শ্রেষ্ঠী বা শেঠ্ঠী। পরে কোশ্চেন 74 কোশ্চেন, গৃহপতি বা শেঠ্ঠী বলতে কী বোঝো? গৃহপতি ও শেঠ্ঠী বলতে কী বোঝো? গৃহপতি ও শেঠ্ঠী বলতে কী বোঝো? 1 নম্বর, বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গৃহপতি নামে এক অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। গৃহপতিরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল। 1 নম্বর পয়েন্টে আবার রিপিট দিচ্ছি, বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গহপতি, এটা লেখা আছে গহপতি নামে একটি অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। গহপতিরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল। তারপর 2 নম্বর পয়েন্টে বলা আছে, বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে প্রভূত ধনশালী বণিক শ্রেণীর উদ্ভব হয়েছিল, যারা শ্রেষ্ঠী বা শেঠ্ঠী নামে পরিচিত ছিল। ভালো করে শোনো, গহপতি, এখানে গহপতি লেখা আছে, সরি, গহপতি ও শ্রেষ্ঠী বলতে কী বোঝো? গহপতি ও শ্রেষ্ঠী বলতে কী বোঝো? তো দেখা 1 নম্বরে বলা আছে গহপতি, বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গহপতি নামে এক অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। গহপতিরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল। আবার রিপিট দিচ্ছি, বৈদিক পরবর্তী যুগে গ্রামাঞ্চলে গহপতি নামে অত্যন্ত বিত্তশালী কৃষক সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল। গহপতিরা সাধারণত বৈশ্য শ্রেণীভুক্ত ছিল। এবার আছে শেঠ্ঠী নামে কারা পরিচিত ছিল? বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে প্রভূত ধনশালী বণিক শ্রেণীর উদ্ভব হয়, যারা শ্রেষ্ঠী বা শেঠ্ঠী নামে পরিচিত ছিল। বৈদিক পরবর্তী যুগে বৈশ্য সম্প্রদায়ের মধ্যে প্রভূত ধনশালী বণিক শ্রেণীর উদ্ভব হয়, যারা শ্রেষ্ঠী বা শেঠ্ঠী নামে পরিচিত ছিলেন। পরে কোশ্চেন 75 কোশ্চেন আর লাস্ট কোশ্চেন আমাদের, হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কী? হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার প্রধান পার্থক্য কী? সঠিক আনসার, হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার মূল পার্থক্য হলো এই যে হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু বৈদিক সভ্যতা ছিল একটি গ্রামকেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার মূল পার্থক্য হলো এই যে হরপ্পা সভ্যতা ছিল একটি নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা।
হরপ্পা সভ্যতা ছিল নগরকেন্দ্রিক সভ্যতা, কিন্তু বৈদিক সভ্যতা ছিল গ্রামকেন্দ্রিক সভ্যতা। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত 35টা কোশ্চেন দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।